আমরা পড়তেছিলাম হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। টোটাল 5টা প্রসেস আছে বলছি: আইসোকরিক, সমায়তন, আইসোবারিক, সমচাপ, আইসোথার্মাল সমষ্ণ, অ্যাডায়াবেটিক, রুদ্ধতাপীয়। এর মধ্যে প্রথম দুটো আমরা পড়ে ফেলছি। প্রথম দুটো যাদের মিস আছে তাদের আবার আরেকটা রেকর্ডিং দেখতে হবে। এই দুটো আমরা পড়ে ফেলছি। আজকে দেখবো হচ্ছে এই তিনটা: আইসোথার্মাল সমষ্ণ, অ্যাডায়াবেটিক, রুদ্ধতাপীয়, সাইক্লিক, চক্রাকার। এই তিনটা দেখবো, খুব ইম্পর্টেন্ট প্রসেস। আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে সবগুলোই একসাথে কাজে লাগবে। মানে কোনো একটা একটা দিয়ে আমাদের কাজ হবে বিষয়টা এরকম না, সবগুলো কাজে লাগবে একসাথে। আর থার্মোডাইনামিক্সে যে যে ফর্মুলা গুলো আমরা পাবো, যা যে কয়টা ফর্মুলা পাবো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে সব একসাথে কাজে লাগবে। তো আমরা একটু বলে নেই যে আইসোবারিক প্রসেসে আমরা কি বলছিলাম। আইসোবারিক প্রসেসে বলছিলাম যে প্রেসার কনস্ট্যান্ট থাকে। প্রেসার কনস্ট্যান্ট থাকে, তারপরে টেম্পারেচার, ভলিউম এগুলো চেঞ্জ হয়। এবং ওয়ার্ক ডান ছিল হলো পিডিভি। প্রেসার কনস্ট্যান্ট থাকলে কৃত কাজ আমরা ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি বলি। অর্থাৎ এই এরিয়াটা ছিল ওয়ার্ক ডান, পিভি টু মাইনাস পিভি ওয়ান, এরিয়া অফ এই যে এই রিজিয়নটা। এবং পিভি টুর পরিবর্তে এনআর টি টু লিখছিলাম, টি টু মাইনাস টি ওয়ান এনআর ডিটি। ফার্স্ট ল এর ফর্মটা কি ছিল? ফার্স্ট ল আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু এটা ডিডব্লিউ আর ডিকিউ এর পরিবর্তে আমরা এনসিপি ডিটি লিখতে পারি। প্রথম ক্লাসে সিপি এবং সিভি নিয়ে আলোচনা করা ছিল। ডিকিউ এর পরিবর্তে আমরা এনসিপি ডিটি, এই হচ্ছে ডিইউ, আর ডিডব্লিউ হচ্ছে পিডিভি। তারপর আবার এই পিডিবির পরিবর্তে এনআরডিটি লিখতে পারি। এটা ছিল আইসোবারিক প্রসেস, এগুলো ডিসকাস করা হয়ে গেছে, তোমাদের খাতায় লেখা আছে, জাস্ট একটু মনে করাই দিচ্ছি। তারপর ছিল আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস বা সমায়তন প্রক্রিয়ায় এখানে ভলিউমটা কনস্ট্যান্ট ছিল। একটা বিষয় হচ্ছে, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো ওয়ার্ক ডান হবে না, কোনো কৃত কাজ হবে না। তো ভলিউম কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান নাই, ওয়ার্ক ডান শূন্য। তাহলে তখন ডিকিউভিটা কি হবে? ডিকিউভিটা হবে এনসিভিডিটির সমান হবে, ইকুয়াল টু ডিইউ হবে। তার মানে ডিইউ ইকুয়াল টু এনসিভিডিটি। তুমি যদি টি ওয়ান থেকে টি টু টেম্পারেচারে যাও তাহলে ডিইউ সবসময় এনসিভিডিটি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে আমরা ডিসকাস করছিলাম। তুমি যদি স্যার টি ওয়ান থেকে টি টু টেম্পারেচারে যাও তাহলে ডিইউটা সবসময় কি হবে? এনসিপিডিটি হবে, বলো। স্যার এখানে যে এনসিভিডিটি হবে, এটা তো যে কোনো প্রসেসের জন্যই হবে যেখানে মানে টি1 থেকে টি2 তে যাবে। হ্যাঁ, সবার তাহলে জন্য। যদি এমন কোন প্রসেস হয় যেখানে প্রেসার কনস্ট্যান্ট রাখা হয়েছে, তো তখন সিভি থেকে আসবে? তার সিভি তে তো ভলিউম কনস্ট্যান্ট থাকে। তুমি কি লাস্ট অফলাইন ক্লাস করছো? স্যার গতকালকেরটা করিনি। না, লাস্ট একটা করছিল কিনা, ওই যে ইয়ারটা, স্যাটারডেতে। জি আমরা লাস্ট জি ওটা স্যার। ওই টাইম ওটা ডিসকাস হয়ে গেছে, ওটা এখন ডিসকাস করতে পারবো না। ওটা নিয়ে ওকে ডিটেলস স্যার। আলোচনা হয়ে গেছে। তুমি যে প্রসেসে যাও না কেন, যদি টি ওয়ান থেকে টি টু তে যাও, এনসিপিডিটি বা এনসিভিডিটি আনার জন্য প্রেসার কনস্ট্যান্ট রাখতে হবে, ভলিউম কনস্ট্যান্ট রাখতে হবে, এমন কোনো কথা না। সিপি সিভি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, যে কোনো প্রসেসে আসতে পারে। ও সিপি স্যার, আর এটা সিভি কি স্যার হচ্ছে, সিপি সিভি, ইয়াংস মডুলাসের মতোই কি স্যার, যে কোনো একটা গ্যাসের জন্য কনস্ট্যান্ট থাকে হ্যাঁ মানে হ্যাঁ, ওইটা যে যেরকম? কোনো যে কোনো একটা গ্যাসের জন্য সিপি সিভি কনস্ট্যান্ট, জি স্যার, ওকে স্যার। একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডিইউ কত পাচ্ছি? ডিইউ দেখা যাচ্ছে যে এনসিভিডিটি। আমরা আইসো কি বলে এটা, সমায়তন প্রক্রিয়ার জন্য ডিইউ ইকুয়াল টু এনসিভিডিটি পাচ্ছি। বাট এটা যে কোনো প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল, এমন যে কোনো প্রসেস যে প্রসেসে আমি টি ওয়ান থেকে টি টু তে যাচ্ছি। কারণ ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এটা অবস্থার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র অবস্থার উপর ডিপেন্ড করে। তুমি টি ওয়ান থেকে টি টু তে গেছো, যে পথেই যাও না কেন, যে প্রসেসেই যাও না কেন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এনসিভিডিটি। তাহলে আমাদের আগের পেজে যেটা আছে, আগের পেজে আইসো বারিকের ক্ষেত্রে ডিকিউপি হচ্ছে এনসিপিডিটি ইকুয়াল টু ডিইউ প্লাস এনআরডিটি। এই ডিইউ এর পরিবর্তে আমি কি লিখবো? এনসিভি ডিটি লিখবো। ডিইউ এর পরিবর্তে থাকুক এখানে প্রেসার কনস্ট্যান্ট, কিন্তু আমি ডিইউ এর পরিবর্তে এনসিভি ডিটি লিখবো। ডিইউ তো একটা ভ্যালু, ডিইউ একটা ভ্যালু, এই ভ্যালুটা এনসিভি ডিটির সমান।
এটা এই এই পর্যন্ত ছিল আমাদের ডিসকাশন। আমরা যে অফলাইন ক্লাসটা করছিলাম সেই অফলাইন ক্লাসের এই পর্যন্ত আমরা ডিসকাস করে রাখছি। আজকে হচ্ছে থার্ড প্রসেস এবং ইম্পর্টেন্ট প্রসেস। সবগুলো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট আর কি। আইসোথার্মাল প্রসেস বা সমুষ্ণ প্রক্রিয়া। তো আইসোথার্মাল প্রসেসের পয়েন্ট গুলো আমি পরে বলতেছি। আইসোথার্মাল প্রসেসটা কিভাবে প্রসেসটা সম্পন্ন হয় সেটা হচ্ছে সেকেন্ড লতে ডিসকাস করা আছে। আমরা তো ফার্স্ট ল পড়তেছি, সেকেন্ড লতে টোটাল বিষয়টা ডিসকাস করা আছে। কিভাবে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়, প্রসেসে কি কি শর্ত আছে, কন্ডিশন আছে, কিন্তু ওটা স্লাইটলি ডিসকাস করা ছাড়া তো পয়েন্টগুলো আমি অ্যানালাইসিস করতে পারতেছি না। আইসোথার্মাল প্রসেসের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তোমরা আগেই লিখো না, আমি জাস্ট একটু বলে নিচ্ছি। এখানে দেখো, টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা বয়েলের সূত্রকে মেনে চলবে। এই এই দুটো বুঝতে আমাদের সমস্যা নাই। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এটা বয়েলের সূত্রকে মেনে চলবে। আর এটা যদি বয়েলের সূত্রকে মেনে চলে তার মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটাকে ফলো করবে। এটা হচ্ছে ডিপেন্ডিং অন দা হেডলাইনের উপর ভিত্তি করে আমরা তিনটা পয়েন্ট বলে দিতে পারি। এখন এই প্রসেসটাকে স্লো হইতে হবে, সেটা কেন সেটা ব্যাখ্যা দিচ্ছি। এটা স্লো হতে হবে, আবার তোমার এখানে হিট এক্সচেঞ্জ করে, তাপের বিনিময় করে, এগুলো হচ্ছে কন্ডিশন। স্লো প্রসেস হতে হবে, হিট এক্সচেঞ্জ করবে, এবং যে কন্টেইনারে আমরা গ্যাসটা রাখবো সেই কন্টেইনারটা হিট কন্ডাক্টিং হতে হবে, তাপের সুপরিবাহী হতে হবে। কেন সেটার ব্যাখ্যা দিচ্ছি। একটু আগের পেজে যাই, এই পেজে আবার আসবো। তো আইসোথার্মাল প্রসেস যেভাবে সম্পন্ন করা হয়, দেখো এটা হচ্ছে একটা গ্যাস কন্টেইনার। সে এটা একটা গ্যাস কন্টেইনার, আর এটা হচ্ছে পিস্টন, পিস্টনটা মুভ করতে পারে। থার্মোডাইনামিক প্রসেসে আমরা কি করতে চাই, আমাদের মেন কাজটা কি বলতো? আমরা ভলিউম চেঞ্জের মাধ্যমে প্রেসারের চেঞ্জ করতে চাই, এটাই তো আমাদের মেন কাজ। আমরা গ্যাসের ভলিউম চেঞ্জের মাধ্যমে প্রেসারটার চেঞ্জ করতে চাই। সবই তো পিভি ডায়াগ্রাম, ভলিউম চেঞ্জ করে প্রেসারের চেঞ্জ। তাহলে এখন দেখো, এটা হচ্ছে মুভেবল পিস্টন। আমি যদি পিস্টনটাকে উপরে উঠায় দেই, এই পিস্টনটাকে যদি উপরে উঠায় দেই, তাহলে কি হবে? গ্যাস মলিকুল গুলোর মধ্যে, আমি আলাদা একটা ডায়াগ্রামে এই কাজটা করি।
তাহলে আমরা যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করতে চাই আইসোথার্মাল এক্সপানশন সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, তাহলে আমার জানা দরকার পি ভি এর সাথে কিভাবে রিলেটেড। তাহলে এখান থেকে দেখো আমি পি ইকুয়াল টু লিখতে পারি এন আর টি ডিভাইডেড বাই ভি। এই হচ্ছে পি আর ভি এর রিলেশন। তাহলে তুমি এটা এখানে সেট করে দাও। ভি 1 থেকে ভি 2, পি এর পরিবর্তে লেখো এন আর টি বাই ভি ডিভি। কনস্ট্যান্ট টার্মকে বাইরে নিয়ে আসো। কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এন আর টি। ভি 1 থেকে ভি 2, 1/v ডিভি। 1/v কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে পাবা হচ্ছে ln v। এটা পাবা হচ্ছে ln v ln v। ভি 1 থেকে ভি 2 তুমি যদি আপার লিমিট বসায় দাও তাহলে এটা আসবে ln v2/v1। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান। কোন ক্ষেত্রে? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। কেমন ওয়ার্ক ডান? এক্সপানশন, প্রসারণ, অর্থাৎ এ থেকে বি তে গেছে। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি WA টু বি এন আর টি লন ভি 2/ভি 1। এনআরটি এর পরিবর্তে কি লিখতে পারি? ভি 1/ভি 1 লন ভি 2/ভি 1 লিখতে পারি, অথবা পি 2/ভি 2 লন ভি 2/ভি 1 লিখতে পারি। এবং এটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে বলো তো দেখি ভ্যালুটা। পজিটিভ। পজিটিভ হবে স্যার। ভ্যালুটা পজিটিভ আসবে কারণ এটা হচ্ছে এক্সপানশন, প্রসারণ। আমরা যদি বি থেকে এতে চলে যাই, WB টু A, এটা নেগেটিভ আসবে। এটাকে আমরা এইভাবে বলতে পারি -WA টু। আচ্ছা, এখানে পজিটিভ নেগেটিভ মানে কিন্তু ভ্যালু কম বেশি না। পজিটিভ মানে হচ্ছে এক্সপানশন, প্রসারণ, আর নেগেটিভ মানে হচ্ছে কম্প্রেশন, সংকোচন। এটা হচ্ছে এক্সপানশন বা প্রসারণ, আর এটা হচ্ছে কম্প্রেশন বা সংকোচন। তাহলে আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারলাম। আরেকটা জিনিস ক্যালকুলেট করতে পারবো, সেটা কি? আমরা তো আরেকটা প্যারামিটার ক্যালকুলেট করতেছিলাম প্রত্যেকটা প্রসেসে, এন্ট্রপি। এনট্রপি চেঞ্জ। যদিও এনট্রপি আমাদের টপিকসের লাস্টে আছে, কিন্তু আমরা প্রত্যেকটা প্রসেসের শেষে এটা ক্যালকুলেট করতেছিলাম। এবার আসে হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি। এনট্রপি চেঞ্জ হচ্ছে ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি। টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন হবে না। ডেল কিউ এর পরিবর্তে ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই টি। আর ডেল ডাব্লিউ তো আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, এন আর টি লন ভি 2/ভি 1 ডিভাইডেড বাই টি। তাহলে টি টি ক্যান্সেল। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এন্ট্রপির পরিবর্তন আমরা পাচ্ছি ডেল এস ইকুয়াল টু এন আর লন ভি 2/ভি 1। কার জন্য এটা? আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি, এনট্রপির পরিবর্তন। দেখো এই পর্যন্ত লেখা হয়েছে কিনা। ডান।
কি লেখা হয়েছে? রেসপন্স না করলে অনলাইন ক্লাস নিব না কিন্তু। Yes, sir. জি স্যার। আচ্ছা, এবার আসো অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, আগেরটাও যেমন নাম দেখে বোঝা গেছে, এবারটাও নাম দেখেই বুঝতে হবে। অ্যাডায়াবেটিক প্রসেস, ইংলিশ নাম দেখে বোঝা যাচ্ছে না, বাংলা নামটা দেখ। ইংলিশটা তো আর ইংলিশ ওয়ার্ড না, গ্রিক ওয়ার্ড। রুদ্ধ তাপ, তাপকে অবরুদ্ধ করে রাখা, অর্থাৎ হিটকে এবার এক্সচেঞ্জ হতে দেওয়া যাবে না। হিটকে এক্সচেঞ্জ হতে দেওয়া যাবে না। তাহলে একটু বিষয়টা খেয়াল করো, আমরা একটু আগে যে সিলিন্ডারটা দেখাইছিলাম, একই সিলিন্ডার নিয়ে কাজ করব কিন্তু আলাদা আলাদা না। আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডায়াবেটিক প্রসেস ইন প্র্যাকটিক্যাল একসাথে ঘটবে, একই অ্যাপারেটাসের উপর ঘটবে, একই অ্যাপারেটাস, একই অ্যারেঞ্জমেন্টে। আইসোথার্মাল এক জায়গায় করব, অ্যাডায়াবেটিক আরেক জায়গায় করব, অন্য একটা সিলিন্ডার নিয়ে করব, বিষয়টা কিন্তু এরকম না। এরা দুজন একসাথে ঘটবে, অল্টারনেটিভলি, একই অ্যাপারেটাস দিয়ে হবে। তাহলে আমরা আগের সিলিন্ডার দেখাইছি এরকম, এই হচ্ছে পিস্টন। এটাকে কি করব? এক্সপান্ড করব একবার, কম্প্রেস করব একবার। ভালো করে মন দিয়ে শুনো, কিন্তু ইম্পর্টেন্ট কথা আছে এখানে। একবার এক্সপান্ড করব, এখানে ছিল, এখান থেকে এটাকে এক্সপান্ড করে এই জায়গায় নিয়ে আসলাম, প্রসারিত করলাম। তারপর এটাকে কম্প্রেস করলাম, কম্প্রেস করে এই জায়গায় নিয়ে আসলাম। এখানের মেন কথা হচ্ছে তাপের কোনো আদান প্রদান হওয়া যাবে না, নো এক্সচেঞ্জ অফ হিট, অর্থাৎ ডিকিউটা জিরো হবে, হিট এক্সচেঞ্জ করতে পারবে না। তাহলে আমি যখন এক্সপান্ড করব, তখন এটাকে এবার এমন একটা জায়গার উপর বসাবো, যে জায়গাটার নাম হচ্ছে হিট ইনসুলেটর। এটা হচ্ছে তাপ উপরিবাহী আসন বলে, তাপ উপরিবাহী আসন, হিট ইনসুলেটর, ইনসুলেটিং সিট, এটার উপর বসাবো। আর বাকি সাইডটা তো হিট ইনসুলেটর ছিলই, এই সাইড গুলো হিটটা এক্সচেঞ্জ করতো নিচের অংশটা দিয়ে, নিচের অংশটা দিয়ে হিট এক্সচেঞ্জ করতো। এবার দেখো, সে কিন্তু এবার আর হিট এক্সচেঞ্জ করতে পারবে না। কেন? তার চারপাশে হচ্ছে তাপ উপরিবাহী। এই সাইডটা শুধু সুপরিবাহী ছিল, এই যে দেখো রেড সাইডটা, এটা সুপরিবাহী ছিল। কিন্তু এবার এটাকে এমন একটা জায়গার উপর রাখছি, যার কারণে এই অংশটাও কি হয়ে গেছে? হিট ইনসুলেটর হয়ে গেছে, তাপ উপরিবাহী হয়ে গেছে। তাহলে এবার তুমি যখন পিস্টনটাকে উপরের দিকে উঠাবা, মলিকুল গুলোর মধ্যে কলিশন কমে যাবে, টেম্পারেচার কমে যাবে। তার মানে এবার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। ঠিক একইভাবে তুমি যখন কম্প্রেশন করবা, তখনও এটাকে এরকম একটা হিট ইনসুলেটিং সিটের উপর বসাইতে হবে, এবং এইবারও সে হিট এক্সচেঞ্জ করতে পারবে না। তাহলে তুমি যদি এবার কম্প্রেস করো, কম্প্রেস করলে কি হবে? মলিকুল গুলোর মধ্যে কলিশন বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে টেম্পারেচার কমে যাচ্ছে, আর এই ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। কিন্তু আমার টার্গেট হচ্ছে হিট এক্সচেঞ্জ করতে দিব না, হিট এক্সচেঞ্জ করতে দিব না। এটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসের মেন থিম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মেন থিম হচ্ছে হিটকে এক্সচেঞ্জ করতে দেওয়া যাবে না। তাহলে এখানে ওই তিনটা পয়েন্ট কি হবে বলো দেখি? আইসোথার্মালে যে তিনটা পয়েন্ট ছিল, সেই তিনটা পয়েন্ট এখানে কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, একজন কেউ একজন বলো। স্লো প্রসেসের জায়গায় কি হবে এখানে? এখানে কি স্লো প্রসেস থাকবে না ফাস্ট প্রসেস হতে হবে এটা? ফার্স্ট। Fast process. এখানে প্রসেস, এখানে প্রসেসটাকে ফাস্ট করতে হবে, কারণ হিট এক্সচেঞ্জ করবে না, আমি করার কোনো টাইমও দিব না, কোনো রিস্ক নিব না। আচ্ছা, তারপর সেকেন্ড, কন্টেইনার কি হিট কন্ডাক্টিং হবে, সুপরিবাহী হবে না কুপরিবাহী হবে, ইনসুলেটিং হবে? Actually, ইনসুলেটর হবে। আচ্ছা, আরেকটা ছিল কি? হিট এক্সচেঞ্জ করতে পারবে না, এটা তো একদম ডেফিনেশন, নো এক্সচেঞ্জ অফ হিট, তাপের কোনো আদান প্রদান হবে না। তাহলে প্রসেসটা কিন্তু আইসোলেটেড প্রসেস, একটা বিচ্ছিন্ন ব্যবস্থা। আমরা প্রথম ক্লাসে আইসোলেটেড প্রসেসের ডেফিনেশন করছিলাম, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন প্রক্রিয়া।
এটা হচ্ছে সেই আইসোলেটেড প্রসেস। তাহলে পয়েন্ট গুলো দেখো, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে খেয়াল রাখো। তাপের আদান প্রদান হবে না, ব্যবস্থা হতে হবে বিচ্ছিন্ন, প্রক্রিয়াটি হতে হবে দ্রুত। নো এক্সচেঞ্জ অফ হিট, সো সিস্টেম উইল বি আইসোলেটেড এন্ড প্রসেস উইল বি ফাস্ট। যেহেতু তাপের কোনো আদান প্রদান হবে না, তার মানে ডিকিউ জিরো, ডিকিউটা জিরো, ডিকিউটা জিরো। ডিকিউ যদি জিরো হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিকিউ যেহেতু জিরো, ডিকিউ যেহেতু জিরো, তাহলে আমরা কি বলতে পারি? ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এটা অতীব তাৎপর্যপূর্ণ একটা কথা। ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ, আমি এই পয়েন্টটা পরের পেজে ব্যাখ্যা দিচ্ছি, আলাদা করে একটা পেজ রাখছি এটার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটার ব্যাখ্যা আসবে যে এই পয়েন্টটা থেকে। এখানে কি লেখা আছে দেখো, রুদ্ধতাপীয় প্রসারণে ব্যবস্থা শীতল হয়, সিস্টেম উইল বি কুলড ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন। একটা শর্ট কোশ্চেন। সংকোচনে ব্যবস্থা উত্তপ্ত হয়, কম্প্রেস করলে সিস্টেম হিটেড হয়। কেন? কারণ আমরা আগের পেজে দেখলাম যখন এক্সপান্ড করতেছো তখন টেম্পারেচার কি হচ্ছে? টেম্পারেচার কমে যাচ্ছে। টেম্পারেচার কমে গেলে তো ঠান্ডা হবেই, শীতল হবেই। আবার যখন কম্প্রেস করতেছো তখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে গেলে তো উত্তপ্ত হবেই। এখানে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে না, তার মানে এটা বয়েলের সূত্র মানে না। তাহলে এটা কিছু তো একটা মানে, তা না হলে এটার গ্রাফ ড্র করবো কেমনে? তো ডিরাইভ করে দেখা গেছে, ডেরিভেশনটা আজকে না, ডেরিভেশন পরে, আজকে শুধু আমরা প্রসেস গুলা দেখতেছি। ডিরাইভ করে দেখা গেছে যে এটা পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশন ফলো করে। আইসোথার্মাল প্রসেস ফলো করতে হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা নেক্সট ক্লাসে এটা ডিরাইভ করব। আর অ্যাডায়াবেটিক প্রসেস ফলো করে হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। পি ভি টু দি পাওয়ার গামা, গামার কি, গামার পরিচয়ও নেক্সট ক্লাসে। গামার পরিচয় আমি আজকে একটু বলে রাখি। গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে সিপি এবং সিভির রেশিও। আমরা জানি যে পার্টিকুলার একটা গ্যাসের জন্য সিপির একটা ভ্যালু আছে, সিভির একটা ভ্যালু আছে। নির্দিষ্ট একটা গ্যাসের জন্য গামার ভ্যালুটা কনস্ট্যান্ট। আমরা ফার্স্ট পেপারে ডিগ্রিস অফ ফ্রিডম পড়ছিলাম, সেই ফার্স্ট পেপারের ডিগ্রিস অফ ফ্রিডমের কনক্লুশন হবে নেক্সট ক্লাসে যখন গামাটা নিয়ে আলোচনা করব। মনো অ্যাটমিক গ্যাস, এক পরমাণু গ্যাসের জন্য গামা একরকম, দ্বিপরমাণু গ্যাসের জন্য গামা আরেক রকম, বহু পরমাণু গ্যাসের জন্য গামা অন্য আরেক রকম। অর্থাৎ গামার ভ্যালুটা কনস্ট্যান্ট, এটা গ্যাসের গঠনের উপর ডিপেন্ড করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে অ্যাডায়াবেটিক প্রসেস তাহলে কোন ইকুয়েশনটা মেনে চলতেছে? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সমস্ত আইসোথার্মাল কোনটা মেনে চলছে? পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে এই পয়েন্টগুলো পাইলাম, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করা। এই ওয়ার্ক ডানটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, এবার আমাকে একটু বলো, আমি এটা আলাদা পয়েন্ট আকারে ওইদিকে লিখতেছি না, এখানে লিখে ফেলবো, যে এই জায়গায় কে কনস্ট্যান্ট থাকবে? ও উইল রিমেইন কনস্ট্যান্ট হিয়ার। কুইক কুইক। অ্যাডায়াবেটিক প্রসেসে কে কনস্ট্যান্ট? আগের তিনটা প্রসেসেই কেউ না কেউ কনস্ট্যান্ট ছিল। এবার হ্যাঁ, স্যার যেহেতু ডিকিউ জিরো, সো স্যার ডিকিউ যেহেতু জিরো, চেঞ্জ ইন এন্ট্রপি জিরো হবে, সো এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। গুড। এন্ট্রপি এখানে কনস্ট্যান্ট থাকবে, এটাই এন্ট্রপির ডেফিনেশন।
V1 থেকে V2 P ডিভি, W ইকুয়াল টু V1 থেকে V2 P ডিভি, যে P পেয়ে গেছি। P কত? P হচ্ছে K ডিভাইডেড বাই V টু দি পাওয়ার গামা। তবে আমাদের রেজাল্টে কিন্তু K রাখা যাবে না, তাহলে কেটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, V1 থেকে V2, আর এটাকে V টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি লিখলাম। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? কে V টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, নিচের লাইন ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে কে V টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। লিমিট হলো V1 থেকে V2। ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা? একদম বেসিক যে ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, একদম বেসিক ফর্মুলা। আচ্ছা, যদি লিমিট বসায় দেই, আমরা যদি লিমিট বসায় দেই তাহলে এটা আসতেছে হচ্ছে k ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এগুলো বাইরে নিয়ে আসি, v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। k এর ভ্যালু যদি জানা থাকতো তাহলে আমরা এটাকে লাস্ট লাইন বলে বলতাম, কিন্তু আমরা এটাকে লাস্ট লাইন বলতেছি না, কারণ কেটাকে রিপ্লেস করতে হবে, সরাইতে হবে। কেটাকে কি হিসেবে লেখা যায়? ডায়াগ্রামের দিকে খেয়াল করো, কেটাকে লেখা যায় P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। P1 V1 টু দি পাওয়ার গামা, এই দাগ দেয় কে? রিয়েলমি নার্জো। রিয়েলমি নার্জো কে এটা? কে রে ভাই এটা? এই নাম ছাড়া কেউ জয়েন হবে না। আশ্চর্য। ওয়েট করো।
আচ্ছা, তাহলে আমরা বলছি কেটাকে আমাদের রিপ্লেস করতে হবে, তাহলে আমরা কেটাকে ভিতরে নিয়ে যাচ্ছি। 1/1 মাইনাস গামা কে v2 to the power 1 মাইনাস গামা মাইনাস কে v1 to the power 1 মাইনাস গামা। আচ্ছা, এখানে দেখো আমি কে এর পরিবর্তে p1 v1 to the power গামাও লিখতে পারি, p2 v2 to the power গামাও লিখতে পারি। তো কোনটা লিখলে তোমার ইকুয়েশনটা একটু সিমেট্রিক্যাল হবে বলো দেখি। প্রথমটাতে যদি আমি p1 v1 to the power গামা লিখি তাহলে বিষয়টা কি ভালো হয়, না p2 v2 to the power গামা লিখলে? p2 v2 to the power গামা যদি লেখা হয় এখানে, আর এখানে v2 to the power 1 মাইনাস গামা তো আছে, আর এখানে কে এর পরিবর্তে লিখবো p1 v1 to the power গামা, আর এটা হচ্ছে v1 to the power 1 মাইনাস গামা। তাহলে এবার এখানে খেয়াল করে দেখো, এই v2 to the power গামা আর v2 to the power মাইনাস গামা ক্যান্সেল হয়ে যাবে। এখানে v1 to the power গামা আর v1 to the power মাইনাস গামা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে কে? থাকবে হচ্ছে 1/1 মাইনাস গামা p2 v2 মাইনাস p1 v1। এটা হবে ইকুয়েশন। তাহলে w ইকুয়াল টু 1/1 মাইনাস গামা p2 v2 মাইনাস p1 v1। এই p2 v2 এর পরিবর্তে আবার কি লেখা যায়? p2 v2 এর পরিবর্তে কি লেখা যাবে? এনআরটি। nrt2 RT2. nrt2 মাইনাস nrt1। তাহলে এখান থেকে nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা t2 মাইনাস t1। সো আমরা w a টু b ইকুয়াল টু পাচ্ছি 1/1 মাইনাস গামা। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আগেরটাও এটাও। এটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এবং এটা হচ্ছে এক্সপানশন, এক্সপানশনের ক্ষেত্রে তুমি যদি কম্প্রেস করো, অর্থাৎ যদি স্যার টি বি টু থেকে মাইনাস টু ডেল টি লেখা যায় না? লেখো, যদি বি থেকে এতে যাই, যদি বি থেকে এতে যাই তাহলে সেটা হবে মাইনাস w a2b। তাহলে এক্সপানশনের ক্ষেত্রে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। তার মানে এই না যে ভ্যালু কিন্তু কমে যাচ্ছে, আসলে তাদের ম্যাগনিটিউডটা হচ্ছে সমান, কিন্তু একটা এক্সপানশন বোঝায়, প্রসারণ বোঝায়, আর একটা কম্প্রেশন বা সংকোচন ইন্ডিকেট করে। আর এটার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন তো আমরা আগেই বের করছি। ওকে, এ পর্যন্ত হয়েছে। জি স্যার। ইয়েস। আচ্ছা, এটা পরে দেখতেছি। আচ্ছা, এবার আসো সাইক্লিক প্রসেস। এটা আলাদা কোনো প্রসেস না, বাকি প্রসেস গুলো নিয়ে এই প্রসেসটা হবে সাইক্লিক প্রসেস বা চক্রাকার প্রক্রিয়া। হ্যাঁ, এটা আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য ইম্পর্টেন্ট। ধরো সবগুলো প্রসেস নিয়ে আমরা একটা সাইকেল বানাইলাম, তবে আমি এখানে ওই রকম আগের সব প্রসেস নিয়ে আসি নাই, র্যান্ডমলি একটা প্রসেস নিয়ে আসছি। তো একটু খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও।
পিভি ডায়াগ্রাম, আমি একটু ভ্যালু দিয়ে বোঝাচ্ছি। পিভি একটা থার্মোডাইনামিক স্টেট অবস্থা, আর এখান থেকে এটা হচ্ছে এ, এ থেকে প্রথমে গেল হচ্ছে বি তে, তারপর বি থেকে সি তে, সি থেকে আবার এ তে, তাহলে একটা সাইকেল সম্পূর্ণ হয়ে গেছে। এভাবেও যেতে পারে, অথবা এ থেকে প্রথমে গেল হচ্ছে সি তে, সি থেকে তারপরে গেল হচ্ছে বি তে, বি থেকে আবার এ তে চলে আসলো, সাইকেল সম্পূর্ণ হয়েছে। তাহলে সাইকেলটা দিকে খেয়াল করো, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টাই ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস দুই ধরনের হয়, আমি দুটোকে একসাথে দেখাচ্ছি। তুমি এটাকে ধরো 20, এটাকে কনসিডার করো 40, এটাকে 10, এটা হচ্ছে 20, জাস্ট একটা ভ্যালু দিয়ে দিলাম। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস, অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস। তাহলে তুমি এবার বলো তো দেখি, যেহেতু এ থেকে বি হয়ে সি হয়ে আবার এ তে আসছে, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? এ থেকে তো আবার এতেই আসছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? 0. ডিইউ জিরো, 0। ডিইউ জিরো। তাহলে আমাদের ফার্স্ট ল বলতেছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, যেহেতু ডিইউ জিরো তাহলে ডিকিউ আর ডিডব্লিউ ইকুয়াল হবে, ডিকিউ এবং ডিডব্লিউ ইকুয়াল হবে। তাহলে আমি ফার্স্ট কেসে ডিকিউ ক্যালকুলেট করতে চাচ্ছি, ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। সেকেন্ড কেসে আমি ডিকিউ ক্যালকুলেট করতে চাচ্ছি, ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। তাহলে ফার্স্ট কেসেও ক্যালকুলেট করতে চাচ্ছি, সেকেন্ড কেসেও ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে এবার আমাকে বলো দেখে, আমি ডিডব্লিউ ক্যালকুলেট করতে চাই, ডিডব্লিউ ইন্ডিকেটর ডায়াগ্রাম কি বলে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তুমি যখন এ থেকে বি তে যাচ্ছ তখন এরিয়াটা কত? তুমি যখন বি থেকে সি তে যাচ্ছ তখন এরিয়াটা কত? তুমি যখন সি থেকে এ তে যাচ্ছ তখন এরিয়াটা কত? বলো। তুমি যখন এ থেকে বি তে যাচ্ছ তখন এরিয়াটা কত? এ থেকে যখন বি, ভালো করে খেয়াল করো। ট্রাপিজিয়ামটার এরিয়া, হ্যাঁ, ট্রাপিজিয়ামটার এরিয়া হবে না? ট্রাপিজিয়ামটার এরিয়া। তুমি যখন এ থেকে বি তে যাচ্ছ তখন এরিয়াটা হচ্ছে, এই যে সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে ওয়ার্ক ডান এ থেকে বি এর ক্ষেত্রে। এ থেকে বি এর ক্ষেত্রে এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে ওয়ার্ক ডান, এই সম্পূর্ণ এরিয়া। কিন্তু আমি কি শুধু এ থেকে বি এর জন্য যাচ্ছি? না, আমি সম্পূর্ণ প্রসেসটার জন্য যাচ্ছি। এবার দেখো, তুমি যখন বি থেকে সি তে যাচ্ছ তখন কি হবে? ওয়ার্ক ডান এই নিচের অংশটুকু হবে, কিন্তু নেগেটিভ হবে না। Yes, এ sir. থেকে তুমি যখন বি তে গেছো সম্পূর্ণ এরিয়াটা ছিল, বি থেকে যখন সি তে আসছো তখন এতটুকু নেগেটিভ হয়ে যাবে, তার মানে বাদ হয়ে যাবে, এই এতটুকু বাদ। আর সি থেকে এ তে তো কোনো ওয়ার্ক ডান নাই, কারণ এখানে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হচ্ছে দেখো, এরিয়া অফ দা সাইকেল, এরিয়া অফ দি সাইকেল, এবং সেটা কত? হাফ ইন্টু বেস, মানে 40 মাইনাস 20 ইন্টু হাইট 20 মাইনাস 10। তাহলে 20 আর হচ্ছে 10, 200, কত আসে? 100, 20, 10, 200, কত হয়? যোগ বিয়োগ কি ভুলে গেলাম নাকি? 20, 100টা, Mm. 100 হ্যাঁ স্যার।
100। তার মানে ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ডিকিউ এবং ডিডব্লিউ দুটোই হচ্ছে +100 জুল। সেম ভাবে তুমি যখন এন্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস দেখতেছো, এন্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেস দেখো, এ থেকে বিতে যাচ্ছ কোনো ওয়ার্ক ডান তো নাই, কিন্তু সি থেকে বিতে যখন যাচ্ছ তখন ওয়ার্ক ডান হচ্ছে এই এরিয়ার সমান। সি থেকে বিতে ওয়ার্ক ডান এই এরিয়ার ইকুয়াল, এবং এটা নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ। বি থেকে এতে যখন যাচ্ছ তখন তার সাথে বাকি অংশটুকু চলে আসতেছে, এটাও চলে আসতেছে তুমি যখন বি থেকে এতে যাচ্ছ, অর্থাৎ সম্পূর্ণ এরিয়া চলে আসছে। সরি, নিচেরটা পজিটিভ, প্রথমটা ছিল পজিটিভ, বি থেকে এতে যখন গেছো তখন এটা হয়ে গেছে নেগেটিভ। তাহলে এই এতটুকু অংশ হচ্ছে, এই এতটুকু অংশ হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ, আর এই এতটুকু অংশ হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে নেগেটিভ বেশি না পজিটিভ বেশি? Positive. এই নেগেটিভ কিন্তু, এই নেগেটিভ কিন্তু এই সম্পূর্ণটা একটা নেগেটিভ আছে, এই যে সম্পূর্ণটা নেগেটিভ, আর তার মধ্যে এতটুকু হচ্ছে পজিটিভ। তাহলে সম্পূর্ণ নেগেটিভ থেকে এতটুকু পজিটিভ বাদ দিলে শুধুমাত্র সাইকেলটা থাকে নেগেটিভ হিসেবে, এই যেটা বাদ। Yes. তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এরিয়াটা হচ্ছে এতটুকু এরিয়া, আগেরটার মতোই, জাস্ট অ্যান্সারটা নেগেটিভ, এরিয়া অফ দা সাইকেল। তাহলে এটা হবে -100 জুল। তাহলে ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান স্যার পজিটিভ, নেগেটিভ একটু আরেকবার বুঝতে দেন লাস্টেরটায়। নেগেটিভ। স্যার লাস্টের নেগেটিভ কিভাবে হলো ওটা আরেকবার বুঝিয়ে দেন। নেগেটিভের পরিমাণ বেশি, তো বি থেকে এ পর্যন্ত যাচ্ছ, এই এরিয়াটা বড় না, বি থেকে এতে যাচ্ছ, এটা তো সংকোচন। তাহলে এই এরিয়াটা বেশি না এই এরিয়াটা বেশি? উপরেরটা, বি থেকে এ। উপরেরটা। তাহলে একটা এরিয়া যদি মাইনাস, ধরো বি থেকে এ টা যদি -100 হয়, আর সি থেকে বি এরটা যদি +20 হয়, তাহলে ওভারঅল কত হচ্ছে? -80। আমরা ওয়ার্ক ডান বলতে কি বোঝাই? বি বনাম বি থেকে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তো এ থেকে সি তে যাওয়ার জন্য তো এরিয়া নাই, আছে? এ থেকে সি এর না, নিচে কোনো এরিয়া নাই, কিন্তু সি থেকে বি তে এটা তো প্রসারিত হচ্ছে। এটার জন্য ওয়ার্ক ডান কোনটা? এই এতটুকু এরিয়া, এবং এটা কি হবে? পজিটিভ হবে, কারণ প্রসারিত হচ্ছে। তুমি যখন বি থেকে এতে যাচ্ছ তখন এই সম্পূর্ণ এরিয়া এটা হচ্ছে নেগেটিভ। আগে ছিল এতটুকু পজিটিভ, আর এই সম্পূর্ণ ছিল নেগেটিভ। তাহলে দুটো যোগ করলে কি হয়? এতটুকু পাওয়া যাবে, আর এতটুকু ভ্যালুটা কি হবে? নেগেটিভ হবে। বুঝছি? ইয়েস স্যার। বুঝতে হবে কিন্তু, এটাই কিন্তু এই চ্যাপ্টারের মেন থিম। পি বনাম ভি লেখচিত্র থেকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা, এই চ্যাপ্টারের মেন থিম হচ্ছে এটা। থার্মোডাইনামিক্স এর ডেফিনেশন হচ্ছে এটা, মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি। তাহলে ক্লকওয়াইজ হলে +100 জুল, এন্টি ক্লকওয়াইজ হলে -100 জুল। তাহলে সাইক্লিক প্রসেস সম্পর্কে আমরা বেশ কয়েকটা ইনফরমেশন পেয়ে গেলাম। যে কোনো সাইক্লিক প্রসেসে এখন তোমাকে কি কি ক্যালকুলেট করতে হবে? আমি তোমাকে যে কোনো একটা সাইক্লিক প্রসেস দিব, দিয়ে বলবো ডিকিউ ক্যালকুলেট করো, ডিইউ ক্যালকুলেট করো, ডিডব্লিউ ক্যালকুলেট করো, ডিএস ক্যালকুলেট করো। বুঝতে পারছো? আমি তোমাকে অনেক কিছু ক্যালকুলেট করতে বলতে পারি, টোটাল 20টা অ্যান্সার আসবে এরকম সাইক্লিক প্রসেসের একটা ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সাইক্লিক প্রসেসের যে পয়েন্টগুলো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইল বি জিরো, আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য হবে, সাইক্লিক প্রসেস হলেই শূন্য। ফার্স্ট ল এর ফর্মটা হবে এটা। আর সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা হচ্ছে এরিয়া এনক্লোজড, মানে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এরিয়া আন্ডার দা এরিয়া অফ দ্য লুপ। এবং ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লিউটা পজিটিভ হবে,
এন্টি ক্লকওয়াইজ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লিউটা নেগেটিভ হবে। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এনট্রপির পরিবর্তন। এটা আমরা ম্যাথের মধ্যে ক্যালকুলেট করে দেখবো কত আসে। আগে কেউ জানা থাকলে বইলো না, আমরা ম্যাথে ক্যালকুলেট করে চেক করব কত আসে। We will check through a problem. স্যার, বলো। এখানে যে মানে থার্ড পয়েন্টটাতে ক্লোজড লুপ লেখা, ক্লোজড লুপ মানে কি যে এরিয়া পয়েন্ট থেকে শুরু এনক্লোজড হয়েছে লুপ, ওইখানে আবার লুপ ব্যাক লুপ। করবে? হ্যাঁ হ্যাঁ, তা নাহলে সাইকেল হবে। ও, আচ্ছা, তাহলে তা না, ওপেন লুপ বলতে এখানে কি মানে ওপেন লুপ এরকম বলে কিছু কিছু আছে? নাই তো। নো, আমি হেডলাইন দিছি সাইক্লিক প্রসেস, তুমি ওপেনে যাচ্ছ কেন? ওপেন বলতে যে কোনো একটা আইসোথার্মাল প্রসেস সেটা ওপেন, যে কোনো একটা অ্যাডায়াবেটিক প্রসেস জি, সেটা ওপেন, যে কোনো একটা আইসোবারিক প্রসেস সেটা ওপেন। হ্যাঁ হ্যাঁ, ওকে এটা তো স্যার, লুপ বুঝছি। না, যেটা তো লুপ, একটা সাইকেল হতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস কবে?